আমরা দেখছি এই জুলাই সনদ নিয়ে ৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভের পাশাপাশি ২৪ এপ্রিল ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে ১১ দলীয় জোটের পক্ষ থেকে। সময়টা কি খুব দ্রুত হয়ে যাচ্ছে কিনা? আপনারা তো সরকারের কাছে আপনাদের প্রস্তাব বলেন, সংসদে বলেন, আজকে রাজপথে আলোচনা করেছেন। সেই জায়গায় সামনের দিনগুলোতে আবারও যদি এরকম আন্দোলন সামনে আসে, সেটি কিছুটা দ্রুত হয়ে যাচ্ছে কিনা? এখানে যেটা সবচেয়ে বড় বিষয় যে জোট, যদিও বলা হয় 11 দলীয় জোট, বাট আমরা জোটের খুবই স্মল একটা পার্ট, মানে কি বলা যায়, সবচেয়ে ছোট দল বলা যায় এখন। তো এই ডিসিশনটা তো আমাদের না, এটা হলো জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আমি যে একটু আগে যেটা বলেছেন যে আপনারা যে জামাত বিরোধী দলের থেকে বলেছেন ওনারা কাউন্সিলে থাকবেন, কিন্তু কাউন্সিলে যাচাই বাছাই থাকবেন না। ইভেন আমি মনে করি এই ডিসিশনটা হলো নট ওয়েল টেকেন, কারণ আপনি যদি কাউন্সিলে থাকেন যাচাই বাছাই আপনাকে থাকতে হবে, আপনাকে ফুল ফ্লেজেড। কিন্তু এই ধরনের কোনো সমাবেশ বা কোনো যখন বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে দল জোটের পক্ষ থেকে, তখন তো জোটের সবার সাথে নিশ্চয়ই আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হয়। অ্যাপারেন্টলি এটাকে বলে অ্যাপারেন্টলি। আচ্ছা, খাজা মঈনুদ্দিন, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই যে এই ধরনের বিক্ষোভ, এই ধরনের আন্দোলন হওয়ার সুযোগে অন্য পক্ষ আসলে কোনো সুবিধা নিয়ে নিতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, একেবারেই না, একেবারে না। এই কারণে বলছি যে আন্দোলন, সংগ্রাম, ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, এগুলো ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি, ইটস এ কম্পোনেন্টস অফ ডেমোক্রেসি। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বা উপনিবেশিক শাসিত যেসব দেশ ছিলাম, সেখানে কিন্তু গণতন্ত্রের বয়স ১০০ বছরও হয়নি, এবং জাতি হিসেবে ডেমোক্রেটিক ফরমেশন হয়নি। আমরা বাংলাদেশ ধরেন দেশ হিসেবে, আমরা জাতি হিসেবে, বাংলাদেশ জাতি হিসেবে আমরা কিন্তু নতুন, খুব পুরনো না, মানে ৬০ বছরও হয় নাই, মানে পলিটিক্যাল এন্টিটি হিসেবে। সুতরাং এইখানে এই ট্রান্সফরমেশন থাকবে। ইউরোপে যেখান থেকে আমরা ডেমোক্রেসির ধারণাগুলো ধার করেছি, সেখানে যখন ডেমোক্রেটিক রেভলিউশনগুলো হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, ইংল্যান্ড রেভলিউশন বলেন, সেখানে কিন্তু বছরের পর বছর কচু কাটা হয়েছে, লিটারালি। স্পিকার মেরে ফেলা হয়েছে পার্লামেন্টে একজন স্পিকার না, একাধিক স্পিকার মারা হয়েছে ইংল্যান্ডের মতো জায়গায়। ওই সব টেস্ট করে করে ডেমোক্রেসি আসছে। আমাদের কাছে সবচেয়ে বড় এক্সাম্পল তো আমেরিকান ডেমোক্রেসি ইজ এ মিরাকল। ২০০ বছরের উপরে এই যে ৪ বছর পর পর ট্রান্সফার অফ পাওয়ার, মাঝখানে ২ বছর পর মিড টার্ম ইলেকশন, এটা মোর দ্যান এ মিরাকল, যেখানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার চলে এসছে। এটা এই এক্সাম্পল একটাই পৃথিবীতে, আমেরিকা। আর কোনো দেশে এই এক্সাম্পল সে অর্থে নাই। সুতরাং আমাদের এখানে যে চট করে পিসফুল ট্রানজিশন হবে, সেটা মনে করার কারণটা আমি বলি। ৫ই আগস্টে এটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন যে মানুষ রাস্তায় নেমে আসলো, তার আগে এক মাসের মতো একটা ফাইট হলো, সেটা নানা ধরনের রক্তাক্ত ফাইট হয়েছে, কোনো সন্দেহ নেই। নর্মাল ফাইট করে সাংবিধানিক কাঠামোর মধ্যে শেখ হাসিনাকে বিদায় করা যায়নি, রক্তাক্ত ফাইট রাস্তায় হতে হয়েছে, তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছে। সে অবস্থায় শেখ হাসিনা যে বিদায় নিয়েছে, কনস্টিটিউশন মেনেও বিদায় নেয়নি, অনেকে কি পদত্যাগপত্র এখনো খুঁজে বেড়ায়। যে প্রেসিডেন্ট, ওই যে আশরাফ ঘানি কিংবা ইরানের রেজা শাহ পাহলভি, যারা পালিয়ে গেছে, তাদের কি পদত্যাগপত্র কেউ খুঁজেছে নাকি? পদত্যাগপত্র ইররিলেভেন্ট। রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রী কোনো দেশ থেকে পালিয়ে গেলে ওটা অটোমেটিক্যালি পদত্যাগের বিষয় থাকে না। সুতরাং ৫ই আগস্ট যে কোটি জনতা রাস্তায় নেমে আসলো, এই যে জনতা রাস্তায় নেমে আসলো, এটা একটা ম্যান্ডেট, ওটা একটা ইলেকশন। কারণ হচ্ছে মানুষ তার ভয়েস বুঝিয়ে দিয়েছে যে আমরা এইটা চাই, শেখ হাসিনা চলে গেছে, আমরা এই পজিশন চাই। ওইটি মানুষ, কোটির জনতা রাস্তায় নেমেছে, কিন্তু প্রসেসটা তো পিসফুল ছিল না। সুতরাং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নোট ডাউন করা হয়নি ৫ তারিখে। জুলাই আন্দোলনটা সফল হয়েছে উইদাউট এনি ডিক্লারেশন। সাধারণত একটা ডিক্লারেশন থাকে, সেই ডিক্লারেশন করতে আনফর্চুনেটলি ১ বছর লেগেছে, এবং ঘষা মাজা করে মানুষের প্রত্যাশা আদৌ ছিল কি ছিল না, জোর করে চাপিয়ে দেওয়া, কিছু বানানো, শব্দের গাঁথনি, নানা কায়দায় একটা জুলাই ঘোষণা দেওয়া হয়েছে। আমি জুলাই ঘোষণাকে মোটেও ছোট করে দেখছি না, কিন্তু মানুষের যে ১ বছর আগের যে প্রত্যাশা, তার প্রোটেস্ট, তার আবেগ অনুভূতির সেই রিফ্লেকশন কতটা হয়েছে, সেখানে প্রশ্ন থেকেই যায়। সুতরাং মানুষের প্রত্যাশা যখন কোনো জায়গায় রিফ্লেক্টেড হয় না, তখন সেটা আনমেট থেকে যায়। ধরেন আমেরিকার যে ডেমোক্রেসি এখনকার যাত্রাও, সেটাকে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন বলেছেন যে আনফিনিশ রেভলিউশন। সুতরাং আমাদের ক্ষেত্রেও ৫ই আগস্টের যে যাত্রা শুরু হয়েছে, সেটার একটা মানুষের একটা ম্যান্ডেট আছে,
সেই ম্যান্ডেটকে ট্রান্সফর্ম করতে হয় ইলেকশন দিয়ে, শান্তিপূর্ণ মাধ্যমে সংসদে নিতে হয় সেটা। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, সংসদে যেদিন আপনি বাজেট পেশ করা হয়, আপনি দেখবেন লেখা আছে মঞ্জুরি দাবি। কে কার কাছে দাবি করছে? কিসের মঞ্জুরি দাবি? রাষ্ট্রপতি এই যে সংসদের কাছে দাবি। হু ইজ দ্য সংসদ? এই 300 জন কি তাদেরকে অ্যাবসোলুট অথরিটি দেওয়া হয়েছে? এই 300 জন বাংলাদেশকে নারীকে পুরুষ, পুরুষকে নারী বানিয়ে ফেলবে, যাকে ইচ্ছা মেরে ফেলবে, যাকে ইচ্ছা টাকা দেবে, যাকে ইচ্ছা টাকা কেড়ে নেবে, এই অধিকার কি দেওয়া হয়েছে? এই 300 জন না, এই 300 জন হচ্ছে 18 কোটির প্রতিনিধি। রাষ্ট্রপতির পক্ষে প্রধানমন্ত্রীর ডকুমেন্ট হিসেবে অর্থমন্ত্রী পার্লামেন্টে দাবি পেশ করেন যে আমি সরকার পরিচালনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ট্যাক্স চাচ্ছি এবং বাংলাদেশের জনগণের জন্য এই উন্নয়ন ফিরিস্তি আমি দিচ্ছি। এটা কিন্তু যে আন্দোলনগুলো এখন হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে, সেখানে অন্য কোনো পক্ষ কোনো ধরনের সুযোগ সুবিধা কারো ডেমোক্রেটিক অধিকার নিয়ে তার মুভমেন্টের সময় নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু অধিকার নিয়ে প্রশ্ন তোলা নাই। এটা সেখানে হচ্ছে পতিত ফ্যাসিস্টদের ফিরে আসার ক্ষেত্রে বিএনপি একটি ভূমিকা আছে বলে মনে করে বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীরা। এর মধ্যে বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়েছে যে বিএনপির নানা রকম এই আচরণগুলোর মাধ্যমে এবং বলা যায় অনেকটা তাদেরকে ইগনোর করার মাধ্যমে এরা সুযোগে হয়তো ঢুকে যাচ্ছে। দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সেই কারণে বিএনপি কিন্তু প্রথম থেকেই কিন্তু বিএনপি কোনো দল নিষিদ্ধ হওয়ার পক্ষে ছিল না এবং বিএনপি সেটাতেই বিশ্বাস করে। কিন্তু তারপরও যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের মানে কার্যক্রম স্থগিত রেখেছে, বিএনপি কিন্তু সেই জায়গাতেই আছে, সেখানে কিন্তু কোনোই করে নেই। আর বিএনপি যেটা আপনি যদি বলেন, এই যে আমির হামজাকে নিয়ে নারী, আপনারা জানেন যে নারী 2জন না 3জন নারী পার্লামেন্ট মেম্বারকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ সে বক্তব্য রেখেছে, কিংবা এর আগেও তো তার প্রত্যেকটা কথা দিয়ে দুর্গন্ধ বের হয়। তো সেই আমির হামজা নিজে তার ইউটিউবে সে নিজে বলছে আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগ করি, এটা। তো সেই আমির হামজাকে তারা নমিনেশন দিয়েছে না, সে পার্লামেন্টে আসছে না। তারপর আপনি যান রংপুর কাদের এরিয়া ছিল, আওয়ামী অধ্যুষিত এরিয়া ছিল না। খুলনা বেল যান, আওয়ামী অধ্যুষিত এরিয়া না। তো এই জায়গাগুলোতে তো জামাত ইসলাম সিট পেয়েছে, তা বিএনপিকে কেন ব্লেম দিচ্ছে? তো এইগুলো হলো কি কথার জন্য কথা, মানে বিরোধী দল বলতে হবে, সরকারি দলকে চাপে রাখতে হবে। আমি মনে করি যেটা ভাই বলেছেন যে এটা একটা গণতন্ত্রের বিউটি, আমার মনে হয় সেই ধরনেরই বক্তব্য। বিএনপি সত্যিকার অর্থেই বিএনপি যেটা হলো যে দেশে শান্তি চাচ্ছে, দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাচ্ছে। এই জন্য বিএনপি এবং গণতান্ত্রিক ধারার ভিতর দিয়ে, যেমন ধরেন আমরা যে মব কালচার এবং আমরা শুনেছি যে এই 16-17 মাসে যেই ধরনের মব কালচার হয়েছে, যে ধরনের বিশেষ করে দেখা গিয়েছে যে এইগুলা মাজারগুলা যেভাবে ভাঙা হয়েছে, কথায় কথায় যে কোনো নেতার বাড়ি গিয়ে আক্রমণ করা হয়েছে, এই জায়গা থেকে বিএনপি প্রথমত আইন শৃঙ্খলার চরম উন্নতি করতে চায়। বিএনপি ধরেন আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেটা যাতে যত কম মূল্যে জনগণ কিনতে পারে সেই জায়গায় কাজ করতে চায় এবং বিএনপি অর্থনৈতিকভাবে একটা রেভলিউশন করতে চায়। সেই কারণে এই যে ফ্যামিলি কার্ড বলেন, এই যে আগামীতে দিবে কৃষক কার্ড, এবং দেখেছেন যে ধর্মীয়, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মীয় গুরুরা আছে কিংবা মানে ধর্মের যারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে, তাদেরকেও কিন্তু নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তা বিএনপি কিন্তু সেই জায়গাতেই মনোনিবেশ করতে চায় এবং সেই জায়গায় আমাদের বিরোধী দলও কাজ করুক সেটা চাচ্ছে। আজকে দেখেন এই যে তেলের যে সারা বিশ্বে যেটা হয়েছে, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশেও আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখি যে যেই ধরনের লাইন হচ্ছে এবং যখন সরকারের পক্ষ থেকে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিন্তু আজকেও দেখলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু যে তেলের মজুদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এখন উচিত কি ছিল বিরোধী দল এই জায়গায়, যদি তারা সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের রাজনীতি করত, তাহলে এখন বাংলাদেশের সবচেয়ে
সবচেয়ে দুইটা ইস্যু কিন্তু সবচেয়ে যেটা সবাইকে টাচ করছে, একটা হলো তেল আর একটা হলো যে শিশু, সেটা সবাই না হলো যার বাসায় ছোট শিশু আছে তারা কিন্তু আতঙ্কিত হচ্ছে। তো এই জায়গায় কিন্তু এই জায়গায় বিরোধী দল কাজ ব্যারিস্টার করার কথা। নাসরিন সুলতানা মিলি আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা যখন এর আগে ক্ষমতায় আসার আগে, যখন নির্বাচনের আগে আমরা সবসময় দেখতাম বিরোধী দলের পক্ষ থেকে বা জোটের আপনারা যারা একসাথে আছেন তারা বলতেন যে জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যেই নানা সামাজিক সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবেন। এই প্রশ্নটা এখন অনেকের ভিতরে কাজ করছে যে এই যে জ্বালানি সংকট, এই যে হামের টিকার গেল সরকারের সময় যেই অনিয়মের জায়গার কারণে হচ্ছে এই ধরনের একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে আমাদের শিশুদের, সেটি নিয়ে কেন বিরোধী দলের কোনো পরিষ্কার অবস্থান আসলে দেখা যাচ্ছে না? এটা আমি বলবো যে বিরোধী দলের অবশ্যই এটা ফেইলিয়ার। এটা আমি মানে আমাদের হয়েছে কি, আমাদের রাজনীতিতে না আমরা নিজেদের ফেইলিয়ার গুলো রেকগনাইজ করতে চাই না, বাট আমি চাই আমরা এটা দিয়ে শুরু করি যে বিরোধী দল হিসেবে এখন, হ্যাঁ জুলাই সনদটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমাদের নিত্যদিনের যে ইস্যুগুলা সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে জ্বালানির তেলের যে ব্যাপারটা, সরকার থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, কিন্তু আমরা দিনের পর দিন দেখছি এবং আমরা এটা নিয়ে জ্বালানির তেল নিয়ে মানে পাম্পে 3টা মৃত্যুর ঘটনাও দেখেছি। সুতরাং এই সংকটটা তাহলে কেন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের বিবৃতি যাওয়া দরকার ছিল, আমাদের কর্মপরিকল্পনা থাকা দরকার ছিল, এবং বিশেষ করে যে হামের যে আউটব্রেকটা, এটা এই বাংলাদেশের জন্য শুধু হচ্ছে তা না, ইংল্যান্ড থেকে শুরু করে আমেরিকা অনেক দেশে এই হামের আউটব্রেকটা হচ্ছে। এই মিজেস আউটব্রেকটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে, গত বছর কেন প্রপারলি ভ্যাকসিনেটেড করা হলো না, এবং এটার জন্য কে দায়ী, এবং দায়ীদেরকে প্রপার আইনের আওতায় এনে সেইখানে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন সামনেও কেউ এরকম সাহস না করে। এই রকম পদক্ষেপগুলো আসলে আমাদের নেওয়াটা এখন একটা খুবই জরুরি হয়ে গিয়েছে, এবং যদি আমরা সময় মতো সেই পদক্ষেপগুলো নিতে না পারি তাহলে জনগণ তো দেখছে, জনগণ তাহলে দেখবে বিরোধী দল হিসেবে আমরা পিছিয়ে পড়ছি। একই সাথে আপনারা বরাবরই বলে থাকেন যে আওয়ামী লীগকে ফিরে আনার ক্ষেত্রে বিএনপি আসলে সহযোগিতা করছে, কেন আপনাদের তাই মনে হয়? এটা মানে যে জন্য সবচেয়ে বেশি বলা হয় যে আমরা নিজেরা দেখেছি অনেক আওয়ামী নেতারা, পরিচিত আওয়ামী নেতারা, আপনার ইলেকশনের সময়ও দেখেছি, পোস্ট ইলেকশনও দেখছি যে তারা বিএনপিতে বিভিন্ন পদ পদবি পাচ্ছেন, অথবা তারা হ্যাঁ মানে ইলেকশনের অনেক সময় নমিনেশন পাচ্ছেন। তো এগুলি আসলে এইটা দেখেই হয়তো বলা হচ্ছে যে সুযোগ দেওয়া হচ্ছে, এটা তো দেওয়া উচিত না। পদবি দিয়ে দিচ্ছেন কোথায়? মানে এরকম দু একটা এক্সাম্পল দেখ। আমি তো একটা এক্সাম্পল দিলাম, যেমন আমির হামজা যেটা করেছে, যাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে কিন্তু আওয়ামী লীগেরই কথা সে নিজেই বলেছে, ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কিন্তু বরঞ্চ আমরা বলতে পারি যে জামাতের মধ্যে, জামাত তো গুপ্ত অবস্থায় থেকে ছিল, জামাতের শিবিরে যারা আছে তারা কিন্তু সে ছাত্রলীগের, এখনও কিন্তু আপনারা যে দেখবেন যে তারা ছাত্রলীগের সাথে থেকে, অনেকে বলে তো যে হেলমেট বাহিনী যেটা, এটা ছাত্রলীগেই ছিল মূলত। তো সেটা না থাকলেও যে সাদেক কায়েম কিংবা তার মানে জিয়ে যে হয়েছে ফরহাদ, তো ওদের কিন্তু এখনো কিন্তু আমরা এই দেখতে পাই, হাসনাত আবদুল্লাহ, সারজিৎ তো পদই ছিল। তো এটা কিন্তু আমরা দেখি যে আমাদের বিরোধী দলে যারা আছে তাদের, বিএনপির এত পড়ে নাই যে বিএনপি ওই জায়গায় যেতে হবে, পদ পদবি দিতে হবে। বিএনপি নিজেরই যত নেতাকর্মী আছে তাদেরকেই তো প্রোভাইড করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমি মনে করি না যে এই ধরনের। তারপরেও আমি যেটা বলতে চাই যে আমরা কি বলি, সবসময় বলি যে আওয়ামী লীগের, এটা হলো আমাদের বক্তব্য যে আওয়ামী লীগে যারা অন্যায় করেছে, আওয়ামী লীগে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিংবা খুনের সাথে কিংবা টাকা পাচারের সাথে, মানে মোট কথা দীর্ঘ 17 বছর যারা অন্যায়কারী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের ব্যাপারে কোনো আপোষ নেই। কিন্তু আওয়ামী লীগের অনেক ভালো লোক আছে, যেমন আমার বাড়ি কিন্তু মাদারীপুর, ওই এলাকা তো আপনি জানেন, গোপালগঞ্জ মাদারীপুর ওই এরিয়ায় প্রচুর আওয়ামী লীগেরই আছে। তাই অসংখ্য ভালো লোক আছে। এখন কি তাদের সাথে কি আমরা কথা বলবো না? তারা আমার বাড়িতে আসলে কি বসতে দিব না? সেটা তো হয় না। ভালো লোকজন, এটা তো আমরা করতে পারবো না। কিন্তু কথা যে যারা অপরাধী
তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের ভালো লোকজনদেরকেও আমাদের শাস্তি দিতে হবে, সেটা তো বিএনপি এর পক্ষে সম্ভব না। কারণ ভালো লোকজন তাদের দল করার রাইট আছে, তারা আওয়ামী লীগ না করলে, এখন হয়তো আওয়ামী লীগ নিবন্ধন বন্ধ আছে সেটাই না, এখন তারা যদি রাজনীতি করতে চায় সেই জায়গায় যদি বিএনপি, আমি মনে করি যে ভালো লোকজন যাদের দিয়ে সত্যিকার অর্থে সমাজের পরিবর্তন হবে, সমাজের মঙ্গল হবে, তাই তাদেরকে তো রাজনীতি করার সুযোগ দিতে হবে। এখানে আমি অন্যায় কোনো কিছু দেখি না। তবে অপরাধী যারা দীর্ঘ 17 বছর অন্যায় করেছে, অপরাধের সাথে লিপ্ত হয়েছে, তাদের আমার মনে হয় না তাদের কোনো রকমের ধরনের শাস্তি ছাড় আছে। হবে না।